ভৌতিক ঘটনা শুনতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই ভৌতিক ঘটনাটাই যখন আমাদের নিজেদের সাথে ঘটে যায় তখন এটা আমাদেরকে এক ঝাঁক ট্রমা মধ্যে ফেলে যায়। দেখা যায় যে এই ধরনের ভৌতিক ঘটনাগুলো যাদের সাথে ঘটে তারা অনেক সময় মেন্টালি ডিস্টার্ব ফিল করেন, অনেকে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল প্রবলেম হয় কিংবা অনেকে প্যানিক অ্যাটাকের শিকার হন। এই ভৌতিক ঘটনাগুলো মূলত দেখা যায় যে আমরা যখন শুনি কেউ কেউ বিশ্বাস করি, আবার কেউ সম্পূর্ণ বানোয়াট বা কাল্পনিক ঘটনা মনে করি, কিন্তু যখন নিজের সাথে ঘটে তখন দেখা যায় যে এর থেকে যন্ত্রণাদায়ক কোনো বিষয় হয় না। হ্যাঁ, ভাগ্যক্রমে কিছু ঘটনা আছে যেগুলোর সাথে সাথেই কেটে যায় বা এটার যে এফেক্ট, আফটার এফেক্ট বলতে পারি, ওইটা থাকে না। কিন্তু অনেক ঘটনা আছে দেখা যায় যে সারা জীবন এটার একটা ট্রমা মতো সৃষ্টি করে দিয়ে যায়। হ্যালো গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভয় জগতে পাপারান উইথ রাফি দ্য হরর স্টোরিতে। কণ্ঠে আছে আমি শাহরিয়ার রাফি, এবং এই মুহূর্তে রাত বাজে 11:30 যেই মুহূর্তে আমি আসলে ভিডিওটা বা আমার এই অডিওটা রেকর্ড করছি আমার কম্পিউটারে। এবং সবার কাছে ক্ষমা প্রার্থী এই কারণে যে বিগত 10 থেকে 12 দিন হয়ে গিয়েছে আমরা কোনো প্রকার এপিসোড ছাড়তে পারিনি কিংবা কোনোভাবে জানাতেও পারিনি। আসলে এটার রিজনটা হচ্ছে যে আমি কিছু ব্যক্তিগত কাজের জন্য একটু ঢাকার বাইরে গিয়েছিলাম, এবং আমার যে সেটআপটা ছিল এই সেটআপটা মূলত হচ্ছে আমি এখন আমার বাসায় শিফট করেছি। আমার কম্পিউটার, মাইক্রোফোন, ওভারঅল যা আছে আমার সব কিছু হচ্ছে বাসায় শিফট করেছি লাস্ট 2 থেকে 3 দিন আগে। তো এগুলোর কারণে আরও অনেক বেশি ব্যস্ততা থাকার জন্য কোনো প্রকার এপিসোড রেকর্ড করতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি রেগুলার এখন থেকে প্রতি উইকে চেষ্টা করব 5 থেকে 6টা কিংবা 7 দিনে সপ্তাহে ঘটনা ছাড়ার জন্য। এবং আশা করি আপনিও আই হোপ ঘটনা পাঠাতে পারেন ভয়েসের মাধ্যমে, পাঠাতে পারেন লিখে, এবং ডেসক্রিপশন পিন কমেন্টে দেওয়া থাকবে মেইল অ্যাড্রেস উইথ হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয় সেটাতেই আপনি পাঠিয়ে দেবেন অবশ্যই আপনার ঘটনাটা। এবং আজকে কিন্তু আছে একটা অডিও ক্লিপ, এবং আপনাদের যদি একটু মনে থাকে বা আপনারা যদি একটু রেগুলার শুনেন আমার এপিসোডগুলো, দেখবেন যে কিতাবুল শেখ নামের একজন ভাই আমাদেরকে ঘটনা লিখে পাঠাতেন, বেশ চমৎকার ঘটনাগুলো লিখে পাঠাতেন। তো তিনি অ্যাট দি ফার্স্ট টাইম হচ্ছে যে বলি বা ফর দ্য ফার্স্ট টাইম বলি একটা ঘটনা পাঠিয়েছেন অ্যাজ আ অডিও ক্লিপ হিসেবে। তো সেই অডিও ক্লিপটা নিয়েও একটু ব্যস্ত ছিলাম বিকজ অনেক বেশি নয়েজ ছিল। তো ডিরেক্টলি এ ধরনের নয়েজে কোনো ক্লিপ প্লে করা আসলে পসিবল নয়, তো সেটা এডিট করে নয়েজ রিমুভ করে প্রচার করার জন্য রেডি করতে হয়েছিল। এবং ঘটনা কীভাবে বলেছেন, কি বলেছেন, এটা আমার কাছে এতটা ম্যাটার করে না। আপনারা যে ঘটনা পাঠান এটাই আমার কাছে সব থেকে বেশি মূল্যবান বিষয়বস্তু বলে আমি মনে করি। তো আজকে ঘটনার নামগুলো না হয় নাই বললাম, ডিরেক্ট চলে যায় ঘটনায়। তো আমার মনে হয় শুরুতে যদি কিতাবুল শেখ ভাইয়ের অডিও ক্লিপটা প্লে করে দিই তাহলে অনেক বেশি ভালো হয়, এবং এরপরে আমরা কিছু ঘটনা শুনবো, এবং এইভাবেই চলছে রাফি দ্য হরর স্টোরি। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাফি ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এই ঘটনাটি আমাকে আমার দাদা বলেছেন, আর এই মুহূর্তে আপনি অনেক শব্দ হতে শুনতে পাচ্ছেন। আমার একটা বন্ধু আছে, সে এখন বই দেখছে, সো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হচ্ছে। আমি এতদিন ধরে ঘটনা পাঠাতে পারিনি, আর কাজের চাপ অফিস, এই জন্য কোনো ঘটনা পাঠাতে পারিনি। এই ঘটনাটা আমার নিজের বড় ভাইয়ের সঙ্গে ঘটা। আমার বড় ভাইয়ের নাম সিদ্ধগোল্লা। তখন এই ঘটনাটা করেছে 2023 সালের আগস্ট মাসের 12 তারিখে। সো ঘটনাটি যখন ঘটে, আমার ভাই তখন একটা মেলা গিয়েছিল, সেই গ্রামের নাম আমি বলছি না, তো আমাদের পরিচয় সবাই জেনে যাবে। তো এখন মেলায় গিয়েছে, বন্ধুরা মিলে গিয়েছে, এখন সবাই মিলে আসে। আর এই যে আমাদের বাড়িটা না, এই একটা মানে আমাদের ওখানে এটাকে চুপ বলে, খুব ভয়ঙ্কর জায়গা সেটা। আর একদিকে আছে সেই হিন্দুদের লাশ পড়ানোর আগে গোসল দেয়, এই পুকুরে গোসল দেয়, তো ওই দিকে একটা আছে। তখন দুটো রাস্তা, তো আমার ভাই যেখানে লাশ গোসল দেয় সেই কোল দিয়ে আসার চিন্তা ভাবনা করে। তো সেইখানে একটা বড় পিটুলি গাছ ছিল। তো পিটুলি গাছের ওপরে আমার ভাই যখন আসছে, সেই পিটুলি গাছের নিচেই তাকায় দেখে একটা সাদা অবয়ব, হাত পাও দেখা যাচ্ছে, কিন্তু সে ছুটে গাছে উঠে পড়লো। তারপর আমার ভাই তো বুঝে যায় যে আজই ভয়ানক কিছু ঘটতে চলেছে। তারপরেই সে একটা বিড়ি ধরায় ও ফুল সাউন্ডে
গান বাজাতে বাজাতে চলে আসে, তখন ওই অবয়বটা একবার হাসছে একবার কাঁদছে। তো আর একটা এই ঘটনাটাও ঘটেছে আমার বড় ভাইয়ের সঙ্গে। আমার বড় ভাই তখন টিনের ঘরে থাকতো, তখন এখন সব মাঝরাতে প্রস্রাব করার জন্য বার হয়, তখন সে আমাদের একটা তাল গাছ আছে, সেই তাল গাছের নিচে দেখে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। তখন আমার ভাই তো বুঝে যায় যে মানুষ না, তখন সে আমার ভাই খুব ছিল সাহসী। তখন আমার ভাই বলে যে কে ওখানে, কে? আমার ভাই এগিয়ে যায়, আর আমাদের তাল গাছছে না তখন তাল ধরেছিল, টুট করে একটা হয়ে যায়। আমার ভাই মনে করছে ওইদিকে চলে গেছে, ওইদিকে তাকিয়ে আবার এইদিকে তাকিয়ে দেখে কেউ নাই। আর এটাই ছিল আমার ভাইয়ের ঘটনা। আর এখন যে এই দুটো ঘটনা শেয়ার করবো, সেই ঘটনাটা আমার নানির সঙ্গে ঘটা। আর আমাদের বাড়ির ওইখানে একটা পুকুরের মতন হয় না, সরু নদীর মতন, ওইগুলো একটা আছে, লম্বা, অনেক লম্বা, প্রায় 5-6 কিলোমিটার লম্বা। আমার নানির তখন অনেক ছাগল ছিল, তো সেই বিকেলবেলায় এসে ছাগল চড়াতে যেত, আর সন্ধ্যা অব্দি ছাগল চড়াতো। তখন সে একদিন অনেক দেরি করে মাগরিবের আজান দিয়ে দেয়, তখন যেইখানে আমার নানি তখন বসছিল, তখন তার পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থানের পাশে 3টি সারি সারি তাল গাছ। তখন আমার নানি একটু তাকিয়ে দেখে সেইখানে 3 জন সারি সারি বসে আছে। আর তখন আমার নানি খুব ভয় ছুটে বাড়ি চলে আসে, অজ্ঞান হয়ে যায়। কিন্তু ওই 3টে অবয়ব আমার নানিকে কিন্তু ভয় দেখায়নি। আর এই দুটি ঘটনাটা আমার নানির সঙ্গে। আর ওই জোরে আর একবার আমার নানি যায় ছাগল চড়াতে, তারপর সে তখন বনে বসেছিল, তখন সে বনের ভেতর থেকে আওয়াজ শুনতে পাই, ঠক ঠক ঠক, এইভাবে 3টি আওয়াজ হলো। তারপরে একসঙ্গে দুটো করে ঠক 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 ঠক, এইভাবে 3বার, তারপরে একসঙ্গে আবার 3টে করে। তখন আমার নানি খুব ভয় পায়, সে বাড়ি ফিরে আসে, অজ্ঞান হয়ে যায়। তারপরে তার জ্ঞান ফেরে না, তখন যাকে তোকে জ্ঞান ফেরে না হয় সে একবারে হাঁপাতে থাকে, চোখ মুখ বের হয়ে যায়। এটাই ছিল এখন আমার ঘটনা। কালকে আবার ঘটনা পাঠাবো। আসসালামু আলাইকুম। তো ডিয়ার লিসেনার্স, এতক্ষণ আমরা শুনছিলাম কিতাবুল ভাইয়ের পাঠানো অডিও ক্লিপটি, এবং ঘটনাগুলো আসলে হচ্ছে কি, উনি যে অডিও ক্লিপটা আমাদেরকে পাঠিয়েছেন, এটা কোনো স্পেসিফিক কোনো একটা ঘটনা বা এই ফুল টাইমটা কোনো একটা স্পেসিফিক ঘটনার উপরে ছিল না। এগুলো হচ্ছে প্রত্যেকটাই বিচ্ছেদ কিছু ঘটনা, ছোট ছোট কিছু ঘটনা, যেখানে কিছু হরর বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কানেক্টেড এটার সাথে। তো আশা করি ঘটনাটা আপনাদের কাছে বা অডিও ক্লিপটা ভালো লেগেছে। তো এই মুহূর্তে আমার হাতে একটা ঘটনা রয়েছে, এরকম নয় যে আর কোনো ঘটনা নেই। ঘটনা এই লাস্ট 10-12 দিন যেহেতু আমি কোনো প্রকার এপিসোড করিনি, সেই কারণে মূলত হচ্ছে যে ঘটনা অনেক বেশি জমে গেছে, অনেকগুলোই। প্রায় আমার হাতে রাইট নাও 10-15টারও বেশি ঘটনা আমার হাতে রয়েছে। তো আমি বর্তমানে 1 ঘন্টা বা আধা ঘন্টার যে এপিসোডগুলো রয়েছে সেগুলো খুব কম পরিমাণেরই করছি, কিন্তু আমি আশা করি খুব শীঘ্রই আপনাদের যদি এরকম সাপোর্ট অব্যাহত থাকে, আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলে যে রিকোয়ারমেন্ট আছে নতুন চ্যানেল হিসাবে, সেটা যদি আমি হিট করতে পারি, ইনশাল্লাহ আমি বড় বড় এপিসোড 1 ঘন্টা 2 ঘন্টার এপিসোডগুলো আপনাদের জন্য নিয়ে আসতে সক্ষম হব। তো এই মুহূর্তে আমার কাছে যেই ঘটনাটি রয়েছে, এই ঘটনাটা হচ্ছে কিছুদিন আগে আমি হচ্ছে যে ঢাকার বাহিরে গিয়েছিলাম, আপনাদেরকে বললাম শুরুর দিকে। তো এটা ছিল আমার একটা সফরে যাওয়ার মতো বলতে পারেন। তো সফর জিনিসটা মূলত হচ্ছে এরকম যে আমরা দেখা যায় যে পারিবারিক জীবনে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি, দেখা যায় যে ঠিকমতো আমরা নামাজ কালাম আদায় করা হয় না, বা ইসলামিক যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ঠিকমতো পালন করি না। তো তখন দেখা যায় যে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা নামাজটা ঠিকমতো কন্টিনিউ করব, তাবলিগ জামাতে যাব, চিল্লাতে যাব। তো সেইটারই একটা পরিপ্রেক্ষিতে সফরে যাওয়া। তো সফরটা মূলত হচ্ছে যে আপনার যদি চিন্তা ভাবনা থাকে, ধরুন ফর এক্সাম্পল আপনি চিটাগাং বা সিলেটে আপনি চিন্তা ভাবনা করতেছেন যে তাবলিগ জামাতে যাবেন বা চিল্লাতে যাবেন, তো দেখা যায় কি সেখানে যদি আপনার পরিচিত কোনো মানুষ থাকে, ঘুরে আসা, সেখানে মসজিদগুলো দেখে আসা, তারপরে দেখা যায় যে আপনার সেখানে মানুষজনের সাথে ভাই যারা রয়েছেন তাদের সাথে পরিচয় হয়ে আসা, তারপরে মসজিদে দেখা যায় যে নামাজের পর দিনই তালিম হয়ে থাকে। তো এই জিনিসগুলোতে অংশগ্রহণ করা, এতে করে হয় কি যে আপনার যে তাবলিগ বা চিল্লা যেটি বলি না কেন,
এগুলো দেওয়ার প্রতি আপনার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। তো এই কারণে আমি 3-4 দিনের একটা সফরে গিয়েছিলাম। ইনশাল্লাহ ইচ্ছা আছে মনের মধ্যে যে খুব শীঘ্রই 3 দিনের একটা তাবলিগে যাব। তো সেখানে যাওয়ার পর যেটা হয় যে এরকম আমরা সন্ধ্যার সময় বসে আমরা হচ্ছে যে গল্প করছিলাম, আমি আমার কাজিন এবং কাজিনের পরিচিত সেই মসজিদের কিছু ভাই ওনারা। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা যে পাবলিকে যান রেগুলার বিভিন্ন জায়গায়, দেশের বাহিরে বিভিন্ন জায়গায় আপনাদের আলহামদুলিল্লাহ যাতায়াত করা হয়, তো এরকম কোনো ঘটনা কি ঘটেছে আপনাদের সাথে মসজিদে, বা আপনাদের কাছে মনে হয়েছে যে ঘটনাটা আসলে একটু অদ্ভুত, একটু অস্বাভাবিক? তো তখন একজন ভাই বললেন যে আসলে যখন এ ধরনের তাবলিগ জামাতে যাওয়া হয় বা চিল্লাতে যাওয়া হয়, দেখা যায় কি যে তাবলিগ যেগুলো থাকে 3 দিনের বা 6-7 দিনের, এগুলোতে দেখা যায় কি যে খুব দূরবর্তী কোনো স্থানে যাওয়া হয় না, আশপাশের মসজিদগুলোতেই দেখা যায় যে আপনার অবস্থান করা হয় বা তাবলিগে যাওয়া হয় 3 দিন বা 6 দিনে 7 দিনে। কিন্তু যখন দেখা যায় যে 1 চিল্লা বা 2 চিল্লা 40 দিন 80 দিন 120 দিনের জন্য যাওয়া হয়, তখন দেখা যায় যে মোটামুটি বাংলাদেশের অনেকগুলো জায়গাতেই ঘোরা হয়, যাওয়া হয় মসজিদে। তো তখন একটা ভাই তিনি বললেন যে এ ধরনের ঘটনাগুলো তাদের সাথে রেগুলারই বলা যায় যে ঘটে, এবং এগুলো থাকে কি যে শয়তান বা বলতে পারেন যে আপনার বদজিন বা পিশাচ বলে থাকি আমরা অনেক সময়। তো এই ধরনের খারাপ এভিল বা স্পিরিটের এক ধরনের হচ্ছে যে আপনাকে ডিস্টার্ব করেন, বা হচ্ছে যে বলতে পারেন আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে বা ওয়াসওয়াসা দিয়ে থাকে, শয়তানি ওয়াসওয়াসা। তো এগুলাতে দেখা যায় যে হচ্ছে যে কারণ হচ্ছে যে আপনার যাতে আমল, আপনার দিনই যে কাজগুলো, এগুলোতে যাতে এক প্রকার বাধা কায়েম হয়। আর অনেক সময় দেখা যায় কি যে থাকে কিছু জায়গায় সমস্যা। তো তখন এরকম এক ভাই বললেন যে একবার এরকম তারা হচ্ছে চিল্লাতে গিয়েছিলেন, এটা হচ্ছে আপনার বরিশালে তারা হচ্ছে যান, এবং জায়গার নামটা আমাকে তিনি ইভেন বলেছিলেন, বাট আমার এখন এক্স্যাক্টলি আসলে খেয়াল আসে না। আমার একটা প্রবলেম কি যে আমি একটা মানুষের নাম শুনলে বা জায়গার নাম এ ধরনের কোনো কিছু যদি শুনি, তাহলে 1-2বার শুনে আমি মনে রাখতে পারি না। সো জায়গার নামটা আমার ঠিক এই মুহূর্তে খেয়াল আসছে না, বাট ওনার ভাষ্য মতে বরিশালের খুবই ভিতরে গ্রাম সাইডে একটা মসজিদে তারা গিয়েছিলেন, এবং সেখানে সম্ভবত তারা 10 থেকে 15 দিনের মতো থাকার ওনাদের কথা ছিল। মানে চিল্লাতে দেখা যায় কি যে এক মসজিদেই 40 দিন বা 80 দিন কেউ থাকে না, মানে এই 40 দিন 80 দিন বা 120 দিন যে কয়দিনই দিনের জন্য যায়, দিনগুলো ভাগ করে করে তারা একটা টিম থাকেন, আমির সাহেব বা ওনাদের সাথে হচ্ছে যে বিভিন্ন মসজিদে ট্রান্সফার হন। তো এরকম একবার তিনি যখন হঠাৎ যে ভাই ওনার কাছ থেকে ঘটনাটা শুনছিলাম, তো এই ভাই এরকম বলছিল যে ওনারা এরকম বরিশালের খুবই ভেতরের দিকে একটা মসজিদে তারা যান, এবং মসজিদটা ছিল এরকম যে আপনার চারোদিকে হচ্ছে যে আপনার ওয়াল ছিল এবং উপরে টিন ছিল, এবং এটা হচ্ছে যে বেশ বড়ই বলতে পারেন জায়গা জুড়ে মাদ্রাসাও ছিল, এবং খুব ভিতরে আশপাশে ঘন গাছপালা জঙ্গল, মানে বাসাবাড়ি বলতে পারেন দূরের কথা। এখানে আপনার মনে করেন মসজিদ থেকে বের হলে 5-10 মিনিট 15 মিনিট হাঁটলেও আপনি ওরকম আহামরি কোনো 2-1টা ছাড়া মুদি দোকান বা জরুরি কোনো দোকানপাট আপনি দেখতে পাবেন না, এবং হচ্ছে যে আপনার আশপাশে মোবাইলের যে নেটওয়ার্ক টাওয়ার এটাও নেই। মানে বাটন ফোনে ওনারা দেখতে পাচ্ছেন যে সিম ঠিক মতো নেটওয়ার্ক শো করছে না, কল দিতে গেলে অনেক মুশকিলের মধ্যে পড়তে হয়। তো এরকম একটা জায়গায় যাওয়ার পরে তারা হচ্ছে যে আপনার 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম থাকতে শুরু করেন। এরপরে যেটা হয় আশপাশটাতে এরকম হচ্ছে যে আপনার কিছু সমস্যা ছিল, এটা মূলত জানতে পারেন কীভাবে, সেই মসজিদের এখানে যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার হচ্ছে যে আপনার একটা ছেলে স্টুডেন্ট, সে এরকম বলে যে ভাই এরকম রাত্রেবেলা এরকম ফজরের আগে বা রাত্রে খাওয়া দাওয়া করার পরে কেউ বের হয়েন না, বা বের হলেও একা বের হয়েন না, তো একটু আশপাশের সমস্যা আছে। তো এরপরে যেটা হয় এরকম রাত্রেবেলা হচ্ছে যে ভাই ঘটনা বলছেন ওনারা খানাপিনা করেন। তো এরপরে যেটা হয় যখন ঘুমাতে যায়
ওনাদের হচ্ছে দুইটা ভাইয়ের মানে ঠিকমতো ঘুম আসছিল না। হ্যাঁ, ঘুম আসছিল না রাত্রে। এরকম মানে এপাশ ওপাশ হতে হতে রাত বেজে যায় প্রায় আপনার 12টা 1টা এরকম সময় হয়ে যায়। তো যে ভাইয়ের ঘটনাটা এটা, উনি তখন একটু চিন্তা ভাবনা করলেন কি মানে খাওয়া দাওয়া একটু আলহামদুলিল্লাহ ভালোই নাকি হয়েছিল, ভালো খানাপিনার আয়োজন করা হয়েছিল তাবলিগে। তো উনি তখন চিন্তা করলেন যে আচ্ছা এক কাজ করি, ওনার আবার একটু হচ্ছে যে ওয়াশরুমের চাপটা দিচ্ছিল। তো উনি চিন্তা করলেন যে এক কাজ করি, বাইরে থেকে সামনের বড় রাস্তার থেকে হেঁটে আসি, একটু হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে যে ওয়াশরুমটা সেরে ঘুম আসলে ঘুমিয়ে যাব। তো পরে যেটা হয়, উনি এরকম বাইরে যান হাঁটতে। তো ওদিন রাতটা ছিল হচ্ছে যে আপনার চাঁদ, মানে কি বলবো, একটা সুন্দর একটা চাঁদ উঠেছিল, এরকম একটা রাত ছিল। ওয়ার্ডটা আসলে আমার মানে পেটে আছে মুখে আসছে না এরকম। তো বেশ ভালোই হচ্ছে যে আপনার রাস্তায় আলো ছিল। হ্যাঁ, এরকম না যে অর্ধেক চাঁদ বা একটু মেঘে ঢেকে গেছে, এরকম না, তো একদম স্পষ্ট আকাশ, পরিষ্কার, বেশ ভালোই আলোকিত আশপাশটা। তো ভাই যিনি, উনি হচ্ছে যে বের হন হাঁটতে। তো ওনার কাছে তখন হচ্ছে যে আশপাশের পরিবেশটা না খুব ভালো লাগছিল। মানে ওনার কাছে মনে হচ্ছিল যে উনি যখন বাইরে বের হয়েছেন, আশপাশের গাছপালার বাতাসে ওনার বেশ কমফোর্টেবল লাগতেছে, খুব আরাম লাগতেছে, ঠান্ডা লাগতেছে, এরকম একটা ইয়ে। তখন তিনি ভাবলেন যে একটু হাঁটাহাঁটি করি। তো তিনি যখন হাঁটতেছিলেন, মানে আশপাশে বাড়িঘরের সংখ্যা খুবই কম। মানে কি বলবো, যদি মানে বলি যে আশপাশে কয়েক মিটারের মধ্যে হাতে গোনা হয়তো 3-4টা বাড়ি হবে, এরকম একটা অবস্থা, খুবই ভিতরে, গ্রামের ভিতরে সাইডের মসজিদ। তো পরে যেটা হয়, উনি এরকম যখন হাঁটাহাঁটি করছিলেন, উনি দেখলেন যে রাস্তার থেকে একটু দূরে, মানে মসজিদটা তিনি কিন্তু পার করে আসছেন হাঁটতে হাঁটতে, দেখলেন যে রাস্তার মধ্যে আশপাশে হচ্ছে দুই সাইডে, এক সাইডে হলো ধান ক্ষেত, আর এক সাইডে মনে করেন হচ্ছে যে আপনার গেছে, রাস্তা গেছে, এরকম মাঝখানে রাস্তাটা। তো তিনি দেখলেন যে ওনার থেকে একটু দূরে হবে যে বেশ বিশাল বড় একটা আম গাছ। তো এই আম গাছের নিচে উনি দেখলেন যে একটা ছোট বাচ্চা আকৃতির কিছু একটা দৌড় দিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছে এরকম। তখন তিনি হইল যে একটু অবাক হইলেন যে আরে এত রাত হয়ে গেছে, 1:30+ বাজে, এত ছোট বাচ্চা এখন এই সময় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে। তো উনি একটু কৌতূহলবশত একটু আগায় যান, ভাবলেন যে হয়তো সামনে মানুষজন আছে বা কিছু। তো উনি যখন আম গাছটার কাছে গেলেন, উনি আর কোনো কিছু দেখতে পেলেন না। তখন তিনি ভাবলেন যে হয়তো বাসায় ঢুকে গেছে বা হয়তো ভুলভাল, মানে ওনার কাছে ভুল মনে হইতেছিল না। উনি এতটা স্পষ্ট দেখছেন, মানে কোনো একটা আকৃতি উনি দেখছেন স্পষ্টভাবে। তো তিনি যখন এরকম হাঁটাহাঁটি করেন, হাঁটাহাঁটি করে হয়ে যাচ্ছে যে উনি যখন ওয়াশরুমে যান, তো ওয়াশরুমের কাজটা তিনি যখন সারতেছিলেন, ওনার কাছে হঠাৎ করে মনে হলো কি যে ওনার যে মানে ওয়াশরুমে যে দরজাটা ছিল, এগুলো ছিল আপনার হচ্ছে যে আপনার স্টিলের যে দরজাগুলো বা লোহার দরজাগুলো, ওগুলো ছিল আর কি, যেরকমটা আপনারা হয়তো অনেকে দেখছেন। তো দরজাটার মধ্যে ওনার কাছে মনে হলো যে এরকম নক করছে কেউ 2-3টা টোকা দিছে। তো উনি তখন ওয়াশরুমের কাজে ব্যস্ত ছিলেন। তো উনি তো আস্তে করে উঠে হচ্ছে যে সিটকানিটা খুলে হালকা করে একটু বাইরে তাকায় দেখে যে না, কিছুই নাই বাহিরে। এরপরে তিনি যখন ওয়াশরুমের কাজটা ছাড়ছিলেন, আবারও এরকম একটু পরে 2-3টা টোকা পরে। তো তিনি ভিতর থেকে জিজ্ঞেস করেন যে কে বাইরে। তো ওই পাশ থেকে কোনো আনসার মানে আসে না ওনার জিজ্ঞাসা করার পরে হচ্ছে যাই হোক ওদিনটার মতো এরকম হয়। তো এরপরে রাত্রেবেলা যেটা হইতো, ওনার সাথে একজন ভাই ছিলেন, ওনাদের সাথে গিয়েছিলেন। তো উনি যখন রাত্রেবেলা ওনার ঘুম আসছিল না, তো তখন তিনি যেটা করেন, এরকম তাহাজ্জুদের নামাজ পড়ার চিন্তা ভাবনা করেন। তো তাহাজ্জুদের নামাজটা পড়ার পর তিনি যখন চিন্তা করলেন যে একটু কোরআন শরীফ পড়া যাক, ওনার কাছে মনে হলো যে উনি যে জায়গাটাতে বসছিলেন তার ঠিক পাশে হচ্ছে জানালা ছিল। ওই জানালাটার মধ্যে মনে হলো যে কে যেন এরকম সেম
টোকা দিচ্ছে, বা হচ্ছে যে আপনার উপরে টিন ছিল, টিনের উপরে মনে হইতেছিল কি যে আপনার এরকম ছোট ছোট কোনো পাথর বা সুপারি জাতীয় কোনো কিছু এরকম ফালাইতেছে, এরকম আওয়াজ হইতেছিল। তো এরপরে এরকম প্রবলেম বেশ কয়েকজন এরকম ফেস করেন। এরপরে হচ্ছে যে আপনার তার ঠিক 2-3 দিন পর ওনার সাথের একজন ভাই, উনি হইতেছে যে রাত বাজে তখন 8টা, 8:30 সামথিং বাজে। ওই সময়টাতে তিনি চিন্তা করলেন যে এরকম মানে এশার নামাজের পর ওনার চিন্তা ভাবনা করলেন উনি যে বেশ ক্ষুধা লাগছে, কি করা যায়। তো তখন তিনি এরকম আশেপাশের ওই 2-3 জন ভাইকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি যাবেন নাকি টাউনের ওদিকে, কারণ যেহেতু খুব গ্রামের ভিতরে আশপাশে দোকানপাট ওরকম হোটেল খাবারের ওরকম কোনো কিছু নাই, গেলে টাউনের দিকে একটু যেতে হবে, মানে টাউন বলতে একটু মেন রাস্তার দিকে যেতে হবে, বাজারের দিকে গেলে হয়তো এখানে অনেক কিছু খাওয়ার পাওয়া যাবে। তো তারা হচ্ছে যে এরকম কেউ ওরকম যেতে রাজি হয় না। তো তখন ভাই কী করে, হাঁটা শুরু করে, হেঁটে একটু দূর যাওয়ার পর একটা অটো গাড়ি দেখতে পায়। অটো গাড়ি করে যায় মেন রোড পর্যন্ত। মেন রোড বেশ ভালোই দূর, 15 থেকে 20 মিনিটের মতো লাগে মেন রোড পর্যন্ত যাইতে। তো উনি যাওয়ার পরে হচ্ছে যে ওইখানে গিয়ে উনি হচ্ছে যেরকম নাস্তা করে, একটা হোটেল, একটা না বেশ কয়েকটা হোটেলই পায়, সেখানে হোটেলে নাস্তা পানি করে। তো ওনার আস্তে আস্তে বেজে যায় প্রায় রাত 10টা, 10:30 সামথিং হয়তো বেজে যায়। তো উনি যখন আসতেছিলেন, আসার সময় তিনি হচ্ছে যে এরকম কয়েকটা অটোকে জিজ্ঞাসা করেন, ঠিকানাটা সম্ভবত বলেন যে এরকম ওই মসজিদের ওইখানে যাব। তো ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার রিক্সাওয়ালারা বলতেছিলেন যে না ভাই, এত রাত হয়ে গেছে, এত ভিতরের দিকে যাব না, বাসায় যাওয়ার সময় হয়েছে। তো পরে এরকম উনি কয়েকটা রিক্সা খুঁজতে খুঁজতে লাস্টে একটা রিক্সা পাইছে। ওই রিক্সাটা হইতেছে যে এরকম আপনার মনে করেন মেন রোডটার থেকে আপনার হচ্ছে যে ধরে আগাইলে মিডল পয়েন্টে হচ্ছে যে আপনার একটা রোড পড়ছে, এটা বলতে পারেন যে ওই সাইডটা একটু মফস্বলের মতো। এরপরে ওই রোডটা ধরে ভিতরের দিকে ঢুকলেই হচ্ছে যে আপনার গ্রামটা শুরু। হ্যাঁ, গ্রামের ভিতরের দিকে মনে করেন ঢুকে গেছেন, এরকম একটা অবস্থা। তো উনি যে বলেন যে ওনার হচ্ছে যে ওই মাঝখানে ওই রাস্তা পর্যন্ত ওনাকে হচ্ছে যে নামাই দিতে পারবে, এরপর ওদিকে ওই রোড ধরে সোজা হচ্ছে যে রিক্সাওয়ালা যিনি ভাই, উনি বাসায় চলে যাবেন। তো তখন ওই ভাই চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, রাত যেহেতু এত হয়েও গেছে, পুরাটা হাইটা যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়, আর যদি অর্ধেকও হাইটা যাই তাও ওরকম আহামরি কোনো সমস্যা হবে না। তো তিনি তখন উঠেন, রিক্সাতে উঠেন। যখন তিনি মাঝ রাস্তায় নামার পর উনি হচ্ছে যে হাঁটা শুরু করেন। মাঝ রাস্তায় নামার পর উনি হাঁটা শুরু করেন। উনি যখন হাঁটছিলেন তখন ওনার আশপাশে বেশ ঘন মানে গাছপালা ছিল আর কি, মিক্স এরকম গাছপালা ছিল, এবং এতটাই অন্ধকার মানে কি বলবো আপনার। ওনার সাথে বাটন ফোন ছিল, ও টর্চ লাইট নিয়ে আসে না। বাটন ফোনের যে মানে আলোটা খুব কিন্তু বেশি হয় তা কিন্তু না, তবে মানে যতটুকু আলো ছিল মানে ওনার বাসার মধ্যে যে এতটাই অন্ধকার যে টর্চ লাইট জ্বালাইলেও মানে অন্ধকার কমবে না, এতটাই অন্ধকার। আর লাইটটা জ্বালালে তো কোনো উপায় নাই। আবার ওই দিন চাঁদও ছিল না ওরকম। তো তিনি হাঁটতেছিলেন, হাঁটতে উনি যখন এরকম জঙ্গলে মানে দুই সাইডে জঙ্গল রাস্তা মাঝখানে হাঁটতেছিলেন, উনি না তখন এরকম পিছন থেকে কয়েকটা ডাক শুনতে পান। ডাকগুলো এরকম যে ওনার নাম ধরেই একটু বয়স্ক একজন পুরুষ কণ্ঠে ওনাকে ডাক দিতেছেন। তো তখন তিনি বেশ কয়েকবার ডাক শুনে মানে যখন বেশ কয়েকবার পিছনের দিকে তাকান, ওনার কাছে উনি কিছুই এরকম দেখতে পান না, বাট ওনার নাম ধরে কন্টিনিউয়াসলি পরপর কেউ না কেউ একজন ডাকতেছিল। তখন তিনি এরকম একটু ভয় পাওয়া শুরু করলেন যে এত রাত হয়ে গেছে, পিছনে কেউ নাই, নাম ধরে ডাকতেছে। এবং হাঁটতে মোটামুটি বেশ কয়েক কদমই উনি হাইটা ফেলাইছেন। এরপরও মনে হয়েছিল যে ঠিক আমার পিছন থেকেই কেউ একজন ডাকতেছে ওনাকে। এরপর তিনি যখন এরকম মসজিদের রাস্তা ধরে হাঁটতেছিলেন, হঠাৎ করে উনি মানে রাস্তাটা আমার কাছে উনি গুলায় ফেলেন। রাস্তা কিন্তু এরকম না যে বেশ কয়েকটা মোড় বা কয়েকটা আপনার পাড়ি দিতে হবে, রাস্তা একবারে সোজা। কিন্তু কেন জানি ওনার কাছে মনে হইতেছিল যে উনি ভুল রাস্তায় আছেন, বাট উনি যে রাস্তাটি দিয়ে আসছেন ওটা সেম রাস্তা না। তিনি অনেক এরকম খোঁজাখুঁজি করা শুরু করেন, কিন্তু
উনি একটু বুঝতে পারেন যে উনি ঠিক রাস্তায় আসছেন, কিন্তু কেন জানি মনে হয়েছে যে উনি যতটুকু হাঁটছেন মানে প্রায় বলতে পারেন যে 20 মিনিট প্লাস হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে যে একটু আগে বললাম যে মসজিদ থেকে মোটামুটি অটো রিক্সায় করে গেলে 20 মিনিটের মতো হচ্ছে যে আপনার লাগে। তো এই সময়ের ভিতরে উনি প্রায় 15-20 মিনিট প্লাস অলরেডি হাইটা ফেলেছেন উনি। এরপরে তিনি যখন রাস্তা খুঁজে পাচ্ছিলেন না এবং বেশ ভালো রাতই হয়ে গেছে, যেহেতু গ্রাম এলাকা, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার হচ্ছে যে ঠান্ডার কারণে একটু কাশি আসছে, একটু বলবো যদি আপনাদের কাছে এই জিনিসটা একটু বিরক্ত লাগে জন্য। তো যেটা বলছিলাম আর কি, উনি হচ্ছে যে এরপরে যখন রাস্তা ধরে হাঁটতে থাকেন উনি ওরকম কোনো কিছু খুঁজে পান না। তো হঠাৎ করে রাস্তার মধ্যে উনি হচ্ছে যে দেখেন যে কুচা হয়ে একটা বয়স্ক লোক হাইটা যেতেছে। উনি এরকম ভাবলেন যে জায়গায় একটা লোক তো পাইছি, জিজ্ঞেস করার পর যখন জিজ্ঞেস করলেন যে চাচা এরকম এই মসজিদটা কোন দিকে, তো চাচা কোনো কথা বলো না। তো উনি মনে করলেন যে হয়তো বয়স্ক মানুষ বুঝতে পারে নাই বা শুনে নাই কানে। বেশ কয়েকবারই জিজ্ঞেস করা হয় কিন্তু উনি আর কোনো আনসার দেয় না। তো তখন তিনি মানে এক প্রকার কি বলবো রাগ হয়ে উনি হাঁটাই শুরু করে। উনি বলে যে দেখি রাস্তায় করে পেলাম, এই রাস্তা ধরে হাঁটলে অবশ্যই আসবে। এরপর তিনি যখন হাঁটতেছিলেন দূর থেকে উনি হতেছে যে একটা ডাব গাছ ছিল রাস্তার সাইডে, গাছটার নিচে মানে উনি দূর থেকে দেখতেছেন যে কিছু একটা এমন ড্রেস পরা, যে ড্রেসের মানে একটা মানুষ কোনো একটা কিছু এমন একটা কোনো কাপড় লাগায় রাখছে, যে কাপড়টা থেকে ওনাকে দূর থেকে একটা লাইটের মতো সামথিং কিছু একটা রিফ্লেক্ট করতেছে, খুবই মানে কি বলবো অ্যাট্রাক্ট করতেছে। তো তখন তিনি না মনের মধ্যে ভাবতে থাকলেন যে এরকম কি হইতে পারে, এই জিনিসটা কি হইতে পারে। তো তিনি এরকম যত ওই জিনিসটার দিকে আগায় যান ওনার কাছে জিনিসটা খুব অ্যাট্রাক্ট করতেছিল। এরপর যখন তিনি ওই গাছটার কাছে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে এটা সাধারণ কোনো একটা জিনিস বা মানুষ না, এর সাইজটা ওনার ভাষ্যের মধ্যে ছিল বিশাল আকৃতির, মানে বিশাল বলতে পারেন গাছের আকৃতির ছিল এরকম। এবং একটা কাপড় পরা ছিল, যে কাপড় থেকে একটা বেশ আলো আসছিল হালকা হালকা। এবং ওইটার কাছে যখন যান তিনি বেশ ভয় পেয়ে যান, এবং ভয় পেয়ে হয় কি ওই জায়গাটাতেই সেন্সলেস হয়ে পড়েন। তো এরপরে পরের দিন সকালবেলা হচ্ছে যে ওনার খোঁজ টোজ না পায়, সকালবেলা এরকম ওনাকে দেখেন যে রাস্তার সাইড দিয়ে হচ্ছে যে আপনার ফজরের পরে তারা যখন বের হয় দেখে যে ওই ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে, ওনাকে ধরে নিয়ে যায় মসজিদে। তো এরকম আরও বেশ কিছু ঘটনা এরকম ওনাদের সাথে ঘটে। দেখা যেত যে নামাজ পড়তে গেলে বিভিন্ন ঝামেলা হইতো, ডাক শুনতে পেত, তারপর হচ্ছে যে রাত্রেবেলা ঘুমাইতে গেলে বিভিন্ন জিনিস ডিস্টার্ব করতে হবে, কেউ বের হলে এরকম হয়তো। তো এই ঘটনাটা আসলে আপনারা এজ এ নিষেধ ডাক হিসাবে নেন বা যে হিসাবে নেন, এই ঘটনাটা উনি যখন বলতেছিলেন, তো তখন তিনি লাস্টে একটা কথা বললেন যে আপনি যখন আল্লাহর রাস্তায় বের হবেন, ধরনের সফরে যাবেন বা তাবলিগ জামাতে যাবেন, দেখা যায় যে অনেক সময় থাকে কিছু জায়গা যেগুলো ভালো থাকে না, একটু অশুভ জায়গা হয় বা খারাপ জিনিসের বলতে পারেন যে চলাফেরা থাকে। আবার মাঝে মধ্যে এরকম হয় যে এই জায়গাগুলো মানে দেখা যায় যে মসজিদ আপনি আল্লাহর ঘরে গেছেন, আপনি ইবাদত করতেছেন বা ভালো কাজ করতেছেন, এই জিনিসগুলো দেখা যায় কি বদ বা খারাপ জিনগুলো দেখে বা হচ্ছে যে আপনার শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসা থাকে, যাতে আপনি ভয় পান, আপনার হচ্ছে ইবাদতের থেকে আপনি যাতে ছিটকে যান। তো এই ধরনের দেখা যায় যে প্ররোচনা থাকে। তো ঘটনাটা আপনাদের কাছে কীরকম লাগছে জানি না, কিন্তু চেষ্টা করেছি যতটুকু যেভাবে হয়। 10-12 দিন হয়ে গেছে কোনো ঘটনা ছাড়তে পারি না। তো ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে নতুন কোনো একটা এপিসোডে। পিন কমেন্ট ডেসক্রিপশনে মেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আশা করি ইনশাল্লাহ আপনি আপনার ঘটনাটা পরিচিত মানুষ যার সাথে হোক, ঘটনা অডিও হিসাবে হোক, লিখে হোক, যদিও লিখে পাঠানোটা খুবই কষ্টকর একটা বিষয়, ধৈর্যের ব্যাপার। তো সমস্যা নেই, আপনার যদি মনে হয় অডিও পাঠাবেন আপনি অডিও পাঠিয়ে দিতে পারেন। লাগলে অডিও নিয়ে 5-10টা অডিও নিয়ে হয়তো একটা এপিসোড করে ফেললাম, ঠিক আছে? তো আশা করি ইনশাল্লাহ দেখা হবে কালকের এপিসোডে, এবং থাকবেন চ্যানেলের সাথে, এবং চ্যানেলের সাবস্ক্রাইবটা দয়া করে দিবেন। আমরা 1000 সাবস্ক্রাইবার খুব দ্রুতই ইনশাল্লাহ যাতে পূরণ করতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।